দিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেময়শ্রু। विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहाय। স্বামী শিষ্য সংবাদ এই গ্রন্থের মধ্যে আমরা অবস্থান করছি, যেখানে স্বামী বিবেকানন্দের শিষ্য শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় স্বামীজির সঙ্গে তার কথোপকথন শুধু যে লিপিবদ্ধ করেছেন তাই নয়, এত সুন্দর বৈঠকি ভঙ্গিতে এক এক জায়গায় কথাবার্তাগুলি এসেছে যে মানুষের কাছে স্বামী বিবেকানন্দের কথা, তার বাণী, তার স্বপ্ন, তার ব্রত, সেগুলি এই গ্রন্থটির মধ্যে দিয়ে অনুপমভাবে ফুটে উঠেছে। যে কারণে স্বামী বিবেকানন্দের উপরে বিখ্যাত এবং খুব জনপ্রিয় বইগুলির মধ্যে এটি একটি। বই বলা হবে না গ্রন্থ বলা হবে না কি বলা হবে, যখন কোনো বই খুব ধর্মীয় তাৎপর্য বহন করে, আধ্যাত্মিকভাবে মূল্যবান হয়, তখন সাধারণত বই বলা হয় না, বলা হয় গ্রন্থ। ওই শব্দটিকে যেন আলাদা করে ব্যবহার করা হয়। আবার স্বামী শিষ্য সংবাদ আয়তনে খুব বড় নয়, গ্রন্থ বললে মনে হয় একটা বড় কিছু, ভারী দুই মলাটের মধ্যে কিছু একটা, কিন্তু আয়তনে এমন কিছু বড় নয়। পাতার সংখ্যা গুনলে দেখা যাবে 250 পাতার কাছাকাছি, যেটা কোনো মতেই বেশি নয়। ছোট সাইজে যখন ছাপানো হচ্ছে তখন 250, তাহলে বড় আকারে ছাপালে 250 থেকে কম হয়তো 200 পাতার মতো আসবে। সেটিকে গ্রন্থ বললে একটা কেমন কেমন যেন হয়, কিন্তু এক্ষেত্রে বোঝাই যায় বা অনুমান করাই যায় যে পাতার সংখ্যা দিয়ে যদি আমরা ভাবি, সেই পাতা গোনাটা খুব অবান্তর হবে। কেন না, এখানে যা ছাপার উপরে আছে তা মহামূল্যবান। আমরা দামি বলি না, বলি মহামূল্যবান। যেমন ভাবে দামি শব্দটা একটু হালকা শোনায়, মহামূল্যবান বলে ঠিক ঠিক বলা হয়, সেরকম ভাবেই হয়তো বই না বলে গ্রন্থ বলার শ্রেয়। যেভাবেই ভাবি না কেন, এর মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রসঙ্গ এসেছে, যেটি এই বলরাম মন্দিরে আমরা অনেকগুলির মধ্যে দিয়ে গেছি, যেখানে দেখছি যে স্বামী বিবেকানন্দ কোথাও একেবারে সেই ছবিতে যেরকম দেখতে পাওয়া যায় সেরকম মণ্ডিত মস্তক সর্বত্যাগী সন্ন্যাসীর বেশে শোভা পাচ্ছেন, এই গল্পের মতো যে প্রসঙ্গ তারই মধ্যে। আবার কোথাও নিশ্চয়ই তিনি মণ্ডিত মস্তক সন্ন্যাসী, কিন্তু যেভাবে প্রসঙ্গগুলো রয়েছে, যেভাবে হাসাহাসির কথা রয়েছে, সরস সরস রসিকতার প্রসঙ্গ আছে, সেখানে মনে হয় যে সন্ন্যাসী সত্তার পাশাপাশি একজন খুব বন্ধুর মতো সুহৃদ যাকে বলা হয়, বা জ্যেষ্ঠ ভ্রাতার মতো একজন ব্যক্তিত্ব তিনিও ধরা দিচ্ছেন। আজকে আমরা যে প্রসঙ্গটির মধ্যে যাব তাতে ওই অগ্রজ জ্যেষ্ঠ ভ্রাতার মতো একজন কেউ সেরকমও পাবো। আবার সন্ন্যাসী, যিনি সন্ন্যাসী বললে একটু কম বলা হয়, আমরা স্বামী বিবেকানন্দের যে স্তব স্তুতি জানি তাতে রয়েছে নমঃশ্রী যতিরাজায়, সন্ন্যাসীর মধ্যে যিনি কিনা শ্রেষ্ঠ যতিরাজ। সুতরাং বয়সে যেরকম কম, এটি কোন সময়তে আমরা আছি? আমরা আছি 1898 খ্রিস্টাব্দের প্রসঙ্গের মধ্যে আজকে আমরা ঢুকবো, যেদিনকে দেখবো যে স্বামী বিবেকানন্দ চিড়িয়াখানায় গেছেন। তাহলে যোগ বিয়োগ করলে দাঁড়াচ্ছে 1902-তে যিনি স্থূল দেহ ত্যাগ করেছেন, 1898-তে তার বয়স 36 বছরের কাছাকাছি। সেই কম বয়সী একজন, তার সম্পর্কে যদি পরবর্তীকালে কেউ লেখেন, যিনি 40 বছরেই দেহ রক্ষা করলেন, তার সম্বন্ধে যদি কেউ বলেন জ্যোতিরাজ, তাহলে সেটা একটা কিছু বটে।
আচার্য শঙ্করের সম্বন্ধে জানা আছে যে খুব কম বয়সে তিনি দেহ রক্ষা করেছেন, কিন্তু আচার্য শঙ্করের যে সমস্ত কাহিনী প্রচলিত আছে তার মধ্যে কতগুলি প্রামাণ্য বা অথেন্টিক সেটা আমরা জানি না। বোঝাই যায় যে অনেকটাই ঠিক ঠিক আছে, এবং তাতে একজন খুব কম বয়সী সন্ন্যাসী যা বলছেন সেটা অতি বৃদ্ধ বয়সী সন্ন্যাসী বা সন্ন্যাসিনী মাথায় করে রাখছেন। এইটি হচ্ছে আচার্য শঙ্করের ইমেজ। সেই সঙ্গে মাথায় করে রাখছেন বললে যে মাথা বা হেড বোঝায় বা ব্রেন বোঝায়, তার সঙ্গে আরেকটি উপাদানের প্রসঙ্গ উক্তি দিয়ে যায়, সেটি হচ্ছে হার্ট বা হৃদয়। স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 36 বছর, 35 বছর, 34 বছর, 30 বছর এই সময় তিনি যা বলেছেন সেটি যে কোনো সন্ন্যাসী, গৃহী মানুষের তো বটেই, সন্ন্যাসীরও মস্তিষ্কে এবং হৃদয়ে ধারণ করবার মতো বস্তু। মস্তিষ্ক আর হৃদয় কোনটার ওজন কতটা বায়োলজিক্যালি দেখতে গেলে একরকম, কিন্তু স্বামী বিবেকানন্দ যা বলছেন সেখানে বিখ্যাত তার উক্তি আছে যে যখন কোনো সময় যদি কোনো সিদ্ধান্ত নিতে গেলে মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে বিরোধ এসে উপস্থিত হয়, এইটি স্বামী বিবেকানন্দ বলছেন কার জন্য বলছেন? সেই সমস্ত মানুষের জন্য যারা সিনসিয়ার, যেখানে কিনা তারা কোনো একটা সংকটের মধ্যে পড়ে গেছেন যে মস্তিষ্ক যা বলছে, বুদ্ধি যা বলছে সেটা নিয়ে চলবো, হৃদয় যা বলছে সেটা নিয়ে চলবো। একজন সন্ন্যাসী এক্ষেত্রে কোনটিকে প্রাধান্য দেবেন? সাধারণত যেটা মনে হয় তার বিপরীত আছে। স্বামী বিবেকানন্দ বলছেন যে মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে যদি দ্বন্দ্ব এসে উপস্থিত হয় তাহলে হৃদয় যা বলছে সেটিকেই গ্রহণ করবে। অতএব আচার্য শঙ্করের ধারা, সেই ধারায় যেন একটি নবীন আবির্ভাব স্বামী বিবেকানন্দের, তবে সেখানে একটা কিন্তু আছে, একটা আনন্দের কিন্তু আছে। সেটা হলো যে ইনি মস্তিষ্কের কথা যেমন বলেছেন, এনার যেমন কাজের একটা সেরিব্রাল কোয়ালিটি আছে, তেমনি পাশাপাশি হৃদয়বত্তার কথাও যা বলেছেন সেটি অসাধারণ। তাহলে কি শঙ্করাচার্য সেটা ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু সেই সম্পর্কে খুব বেশি জানা নেই, বা সেটা খুব একটা হাইলাইটেড হয়নি, বা হয়তো হাইলাইটেড হওয়ার মতো ছিল না। কিন্তু স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে বুদ্ধি এবং বোধ এই দুটি সমান্তরাল ধরায় চলেছে, এবং ওই যুবা সন্ন্যাসী বলছেন যে যখন কোনো ঠিক ঠিক মানুষ, সিনসিয়ার মানুষ বুদ্ধি এবং হৃদয়ের দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন, তখন হৃদয়ের কথাকেই চূড়ান্ত বলে ধরবেন। সেই স্বামী বিবেকানন্দ, তাকে বলা হয়েছে জ্যোতিরাজ। যে ইনি সন্ন্যাসীর বৈরাগ্য নিয়ে উপস্থিত রয়েছেন, তার সঙ্গে সঙ্গে আপনজনদের ত্যাগ করার রূপ যে বৈরাগ্য, তারই মধ্যে দিয়ে যে পৃথিবীর মানুষের জন্য ভালোবাসা জন্ম নেয়, এই ত্যাগ এবং গ্রহণ, 2 in 1, একেবারে চূড়ান্ত ত্যাগ আবার চূড়ান্ত গ্রহণ জগতের মানুষকে, এইটা যিনি করেছেন স্বাভাবিকভাবেই তার শিষ্য যে শুধু লিখেছেন তাই নয়, আজকের দিন পর্যন্ত বহু বহু মানুষ, কেউ সুর করে, কেউ কবিতা আবৃত্তির মতো করে, কেউ প্রোজ পড়ার মতো করে বলতে ভালোবাসেন নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে। এই যে বিবেকানন্দ সূর্য, তুমি হচ্ছ সন্ন্যাসীদের মধ্যে A1, জ্যোতিরাজ, সন্ন্যাসীদের মধ্যে তুমি শ্রেষ্ঠ। সেই স্বামী বিবেকানন্দ যার মধ্যে এই সব ব্লেন্ড রয়ে গেছে, এই সব ভাবের মিশ্রণ রয়ে গেছে, তাকেই আমরা অদ্ভুতভাবে পাচ্ছি যখন তিনি আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছেন। লিখছেন তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়, আজ 3 দিন হইল স্বামীজি বাগবাজারের বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন। প্রত্যহ অসংখ্য লোকের ভিড়। স্বামী যোগানন্দ স্বামীজির সঙ্গে একত্র অবস্থান করিতেছেন। অদ্য সিস্টার নিবেদিতাকে সঙ্গে লইয়া স্বামীজি আলিপুরের পশুশালা দেখিতে যাইবেন। শিষ্য উপস্থিত হইলে তাহাকে ও স্বামী যোগানন্দকে বলিলেন, তোরা আগে চলে যা, আমি নিবেদিতাকে নিয়ে গাড়ি করে একটু পরেই যাচ্ছি। এই কথা লিখছেন শিষ্য যে প্রত্যহ অসংখ্য লোকের ভিড়। এটি 1898 সালের কথা, যে সময়তে কিনা স্বামীজি এই বলরাম মন্দিরে অবস্থান করছেন, যে বলরাম মন্দির তার খুব পছন্দের জায়গা ছিল। সেই পছন্দের সূচনা হয়েছিল শ্রীরামকৃষ্ণের মাধ্যমে। শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত বলরাম বাবু
যেখানে এসে শ্রীরামকৃষ্ণ শুধু যে রিল্যাক্স করতেন তাই নয়, বলেছেন মায়ের দ্বিতীয় কেল্লা, এবং যেখানে ঠাকুরের সঙ্গে সঙ্গে যারা এসেছেন তারাও মনে করেছেন যে এটি যেমন বংশ গৌরবে একটি পবিত্র ভূমি, তেমনি আবার খুব আপনজনের জায়গা, বেশ আরাম করে এখানে বসা যায়। শ্রীরামকৃষ্ণ একবার এসেছেন বালক ভক্ত যোগীনকে সঙ্গে নিয়ে, যিনি উত্তরকালের স্বামী যোগানন্দ, যার কথা একটু আগে আমরা শুনেছি, নাম উল্লিখিত হয়েছে। এসেই বলেছেন বাড়ির লোকেদের যে ওগো, এর আজকে কিছু খাওয়া হয়নি, খাওয়ার ব্যবস্থা করো। তো তারপরে যোগীন করে রেগে টেগে একসাথে আপনার কি দরকার ছিল এই সমস্ত বলবার? শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোর খিদে পেয়েছে, বলেছি তো কি হয়েছে। এইরকম বলরাম বাবুর যে বাড়ি, সেইখানে স্বামীজি রয়েছেন, এবং রয়েছেন স্বামী যোগানন্দজি, আর রয়েছেন সিস্টার নিবেদিতা। রয়েছেন সিস্টার নিবেদিতা, এবং স্বামীজি বলছেন যে শিষ্যকে বললেন যে তিনি এবং যোগানন্দ এরা যেন দুজন চলে আসেন। স্বামীজি নিবেদিতাকে নিয়ে গাড়ি করে একটু বাদেই যাচ্ছেন। কোথায় যাবেন? যাবেন চিড়িয়াখানা দেখতে। লিখছেন শিষ্য, স্বামী যোগানন্দ শিষ্যকে সঙ্গে লইয়া ট্রামে করিয়া 2:30 আন্দাজ রওনা হইলেন। তখন ঘোড়ার ট্রাম। বেলা প্রায় 4টার সময় পশুশালায় উপস্থিত হইয়া তিনি বাগানের তদানীন্তন সুপারিনটেন্ডেন্ট বাবু রামব্রহ্ম সান্যাল রায় বাহাদুরের সঙ্গে সাক্ষাৎ করিলেন। স্বামীজি আসিতেছেন শুনিয়া রামব্রহ্ম বাবু সাতিশয় সন্তোষ লাভ করিলেন, এবং স্বামীজিকে অভ্যর্থনা করিবার জন্য বাগানের দ্বারে দাঁড়াইয়া রহিলেন। তো বলছেন যে শিষ্য আগে গেছেন, গিয়ে ওনাকে জানিয়েছেন যে স্বামীজি আসছেন। তখন আর তখন অত আর ফোন টোন করে বলার দরকার ছিল না। তো সরাসরি চলে গেছেন স্বামী যোগানন্দজি, স্বামীজি শিষ্যকে সঙ্গে নিয়ে, এবং গিয়ে বলেছেন যে স্বামী বিবেকানন্দ আসছেন একটু বাদে। তাতে রামব্রহ্ম বাবু, যিনি কিনা সুপারিনটেন্ডেন্ট, রামব্রহ্ম সান্যাল রায় বাহাদুর, তিনি খুব আনন্দিত হয়েছেন, এবং স্বামীজিকে গ্রিট করবার জন্য, ওয়েলকাম করবার জন্য তিনি বাগানের দ্বারে দাঁড়িয়ে রইলেন। এই কথা শিষ্য লিখছেন। প্রায় 4:30টার সময় স্বামীজি নিবেদিতাকে সঙ্গে লইয়া তথায় উপস্থিত হইলেন। রামব্রহ্ম বাবুও পরম সাদরে স্বামীজি ও নিবেদিতাকে অভ্যর্থনা করিয়া পশুশালার ভিতর লইয়া গেলেন, এবং প্রায় 1.5 ঘণ্টা কাল তাহাদের অনুগমন করিয়া বাগানের নানা স্থান প্রদর্শন করাইতে লাগিলেন। স্বামী যোগানন্দ শিষ্য সমভিব্যাহারে তাহাদের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। তাহলে ওই সুপারিনটেন্ডেন্ট ভদ্রলোক দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছেন, এবং স্বামীজি ও নিবেদিতা আগে আগে যাচ্ছেন। পেছনে স্বামী যোগানন্দ এবং স্বামীজির শিষ্য, এরা দুজনে মিলে যাচ্ছেন। অদ্ভুত দৃশ্য। এরকম দৃশ্য তখনকার দিনের মানুষ মনে হয় অনেক দেখেছেন স্বামীজিকে কেন্দ্র করে, যে যখন ব্রিটিশের পদানত ভারতবর্ষ, সেই ভারতবর্ষের রাজধানীতে একজন সন্ন্যাসী যাচ্ছেন, আর তার সঙ্গে একজন শ্বেতাঙ্গিনী শিষ্যা একান্ত অনুগত, তিনি স্বামীজির সঙ্গে যাচ্ছেন। এটা একটা দেখবার মতো দৃশ্য ছিল বলেই মনে হয়, যে ওই শ্বেতাঙ্গিনী যার শিষ্যা, তিনি একজন রাজা নন, জমিদার নন, বিরাট কেউকেটা নন, তিনি একজন সর্বত্যাগী সন্ন্যাসী। তিনি তাঁর শিষ্য, যার জীবনের ঐশ্বর্যই হচ্ছে কাম কাঞ্চন ত্যাগ। তো সেই স্বামী বিবেকানন্দের সঙ্গে শিষ্যা যাচ্ছেন, আর পেছন পেছন স্বামী যোগানন্দ এবং স্বামীজির শিষ্য এরা যাচ্ছেন। স্বামীজি একটুখানি যেতে না যেতেই চূড়ান্ত মজা করবেন, সেটার জন্য শিষ্য বোধহয় তৈরি ছিলেন না। শিষ্য লিখছেন, রামব্রহ্মবাবু উদ্ভিদ বিদ্যায় সুপণ্ডিত ছিলেন। উদ্যানস্থ নানা বৃক্ষ দেখাইতে দেখাইতে উদ্ভিদ শাস্ত্রের মতে বৃক্ষাদির কালে কিরূপ ক্রমপরিণতি হইয়াছে, কখনো কখনো তৎ বিষয়ে আলোচনা করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন।
নানা জীবজন্তু দেখিতে দেখিতে স্বামীজিও মধ্যে মধ্যে জীবের উত্তরোত্তর পরিণতি সম্বন্ধে ডারউইনের মতের আলোচনা করিতে লাগিলেন। তো বলছেন যে ওই এভলিউশন যাকে বলা হয় সেইটা রামব্রহ্মবাবু, তিনি বটানির লোক, তো তিনি বলছেন যে যে গাছগুলো আপনারা দেখছেন না, এগুলো অমুক অমুক জায়গা থেকে এসেছে, অমুক অমুক গাছের পরিণতি এগুলো। এইভাবে তিনি প্লান্ট লাইফের যে ইভলিউশন সেইটার কথা বলছেন। এবং স্বামীজিও তখন ডারউইনের মত আলোচনা করছিলেন যে কোন প্রাণী থেকে কোন প্রাণী এসেছে। চিড়িয়াখানায় যখন যাচ্ছেন তখন স্বামীজিও সেগুলো বলছেন যে আমরা ছোট বয়সে বা বড় বয়সে বায়োলজিতে বা জীববিজ্ঞানে যা পড়েছি সেই সব প্রসঙ্গ আসছে যে কোন প্রাণী থেকে বিবর্তনের ফলে কোন প্রাণী উৎপন্ন হয়েছে। শিষ্যের মনে আছে সর্পগৃহে যাইয়া, মানে সাপের ঘর, সর্পগৃহে যাইয়া তিনি চক্রাঙ্কিত গাত্র, মানে গায়ে গোল গোল চক্রের মতো আছে একটা প্রকাণ্ড সাপ দেখাইয়া বলিলেন, এ থেকেই কালে টর্টয়েস উৎপন্ন হয়েছে, অর্থাৎ কচ্ছপ। ওই সাপই বহুকাল ধরে এক স্থানে বসে থেকে ক্রমে কঠোর পৃষ্ঠ হয়ে গিয়েছে। তো বলছেন যে সাপ থেকে কচ্ছপ, যেটা সত্যি বিবর্তনের তত্ত্বের মধ্যে আছে। স্বামীজি বলছেন যে এই যে একটি সাপ, এইটির থেকেই ধীরে ধীরে কচ্ছপ পরিণত হয়েছে। যখন বলছেন তখন বোঝাই যাচ্ছে যে তিনি যখন বলছেন সবাই সেটা গ্রহণ করছেন, তাদের ভালো লাগছে যে একজন সন্ন্যাসী তিনি এই বিবর্তনের তত্ত্ব সম্বন্ধে বলছেন। এই যে চুপ করে থাকা অন্যদের, তার মানে সম্মতি, এই সম্মতি দিয়ে যে কি বিপদ ঘটিয়েছেন সেটা তারপরে বোঝা যাচ্ছে। স্বামীজি কথাগুলি বলিয়াই স্বামীজি শিষ্যকে তামাশা করিয়া বলিলেন, তোরা না কচ্ছপ খাস? ডারউইনের মতে এই সাপই কাল পরিণামে কচ্ছপ হয়েছে, তাহলে তোরা সাপও খাস। শিষ্য শুনিয়া ঘৃণায় মুখ বাঁকাইয়া বলিল, মহাশয়, একটা পদার্থ ক্রমপরিণতির দ্বারা পদার্থান্তর হইয়া যাইলে তখন যখন তাহার পূর্বাকৃতি ও স্বভাব থাকে না, তখন কচ্ছপ খাইলে যে সাপ খাওয়া হইল, এই কথা কেমন করিয়া বলিতেছেন? তো শিষ্যের এই সংস্কৃত দিয়ে একটা ফিবল ডিফেন্স, কিন্তু স্বামীজি তার আগে বলে নিয়েছেন যে তোরা কচ্ছপ খাস, মানে এবার বুঝে দেখ বাকিটা। তো এই যে পেছন পেছন আসছিলেন আর অনুগত ভক্তের মতো ছিলেন, স্বামীজির কাছে সেটা খুব ডেঞ্জারাস ব্যাপার বোঝা যায় যে এক সময় কোন দিকে কাটবেন বোঝা যাচ্ছে না। তো চিড়িয়াখানায় এইসব ঘটনা ঘটছে, কিন্তু শিষ্য বললেন যে একটা পদার্থ যদি বদলে যায় তাহলে আবার সেই এটা খাওয়া মানে ওটা খাওয়া, এইসব আপনি কেন বলছেন? শিষ্য যখন নিয়ম করে আর কি বলেছেন, তারপরেই লিখছেন, শিষ্যের কথা শুনিয়া স্বামীজি ও রামব্রহ্মবাবু হাসিয়া উঠিলেন এবং সিস্টার নিবেদিতাকে ওই কথা বুঝাইয়া দেওয়াতে তিনিও হাসিতে লাগিলেন। ক্রমে সকলেই যেখানে সিংহ ব্যাঘ্রাদি রক্ষিত ছিল সেই ঘরের দিকে অগ্রসর হইতে লাগিলেন। তো স্বামীজি সিস্টার নিবেদিতাকে আবার বুঝিয়ে দিলেন কেন? কারণ হচ্ছে যে নিবেদিতা তখনও বাংলা ভালো মতো রপ্ত করতে পারেননি বলেই মনে হয়। আর যদি রপ্ত করতে পেরেও থাকেন, একজন মানুষ আরেকজনের সঙ্গে মজা করে হুড় করে যে বাংলা বলছে সে তো বুঝতে পারাটা শক্ত, সেই জন্য স্বামীজি বুঝিয়ে দিয়েছেন। সিস্টার নিবেদিতার ক্ষেত্রে দেখা যায় যে তিনি অত মেধাবী হওয়া সত্ত্বেও মনে হয় যে মৌখিক বা কথ্য বাংলা যেটা, সেটা রপ্ত করবার খুব চেষ্টা করেননি। সাধুবন্ধী যে বাংলা, সাধু ভাষার মতো করে যে বাংলা ভাষা, সেইটাই তিনি পছন্দ করতেন এবং ব্যবহার করতেন। শ্রী শ্রী মাকে মাতা দেবী এরকম বলতেন, শুধু মা বললেও হতো। তবে শুধু মা বললে যে মাধুর্য এবং সৌন্দর্য থাকে, তাকে কোটি কোটি মাইল ছাপিয়ে গেছেন নিবেদিতা যখন মাতা দেবী বলেছেন। কিন্তু যেভাবেই হোক তিনি পছন্দ করেছেন একটু সাধু ভাষা ঘেঁষা বাংলা বলতে। একবার একটা বিড়ালকে নিয়ে ছুড়ে দিচ্ছিলেন, বিরক্ত হয়ে বিড়ালটির উপরেতে। তখন নিবেদিতা সব গুলিয়ে গেছে যে কি বলবেন, যে শিউরে উঠেছেন। তখন নিবেদিতা বলছেন মৃত্যু। তো তার থেকে বুঝে নিতে হবে যে ওনার কোথায় অসুবিধা হচ্ছে। তো এখনকার দিনে বলে ব্রেকিং নিউজ হয়ে যেত নানান কারণে, কিন্তু নিবেদিতা এরকম সব সাধু বাংলা ভাষা বলতেন। সেই জন্য হয়তো স্বামীজির একটু সময় দিতে হয়েছে বুঝিয়ে বলবার জন্য যে শিষ্যকে সাপ কচ্ছপ মিলিয়ে কি বলেছেন, এবং সেটি শুনে নিবেদিতাও হেসে উঠেছেন। এবারে ওরা বাঘ সিংহের ঘরের দিকে গেছেন।
রামধনবাবুর আদেশে রক্ষকেরা সিংহ ব্যাঘ্রের জন্য প্রচুর মাংস আনিয়া আমাদের সম্মুখেই উহাদিগকে আহার করাইতে লাগিল। উহাদের সাল্লাদ বর্জন এবং সাগ্রহ ভোজন শুনিবার ও দেখিবার অল্পক্ষণ পরেই উদ্যান মধ্যস্থিত রামব্রহ্মবাবুর বাসা বাড়িতে আমরা সকলে উপস্থিত হইলাম। তথায় চা ও জল পানের উদ্যোগ হইয়াছিল। স্বামীজি অল্প মাত্র চা পান করিলেন, নিবেদিতাও চা পান করিলেন। স্বামী বিবেকানন্দ যে খাওয়া দাওয়া, সেটা দেখা যায় এমনিতে যে তিনি বিভিন্ন খাওয়া দাওয়ার সব স্বাদ বুঝতেন, নিজে রান্না করতে পারতেন, যেটা সেকালের অন্তত কলকাতার মেয়েরাও পারতেন না, পারার কথাও নয়। শ্রী শ্রী মা এক জায়গায় বর্ণনা দিচ্ছেন যে নরেন আলু চিড়ে চিড়ে কি একটা করতো, তো তার বর্ণনা শুনে মনে হচ্ছে যে চপ কাটলেট মতো কিছু একটা হয়তো তিনি করতেন। এই যে তিনি করতেন এটা একটা দিক, আর একটা দিক হচ্ছে যে তিনি খেতেন যেটা, সেটা মিনিমাম বললেও বেশি বলা হয়ে যায়। ওই সব ব্যাপারে একটা পারফেকশন। কিন্তু আমাদের শাস্ত্রে যেরকম বলা হচ্ছে যে সন্ন্যাসীর অন্যতম ঐশ্বর্য হচ্ছে জিহ্বা সংযম, সেই দিক দিয়ে আবার তিনি জ্যোতিরাজ। তিনি সবটা জানেন, তিনি টেস্টটা জানেন, কিন্তু ভক্ষণ করেন না, সামান্য আস্বাদন করেন না। তিনি অনেকগুলো জিনিসকে ব্লেন্ড করেছেন, ত্যাগ করে দিয়েছেন, কিন্তু পারফেকশনকে ত্যাগ করেননি। তো অত খাবার দাবারের সম্পর্কে সূক্ষ্ম রুচি সম্পন্ন, কিন্তু খান খুবই কম। আমাদের ক্ষেত্রে অনেক সময় গুলিয়ে যায় যে রুচি সম্পন্ন বটে, আবার খেলো এমন যে ডাক্তার দেখাতে হবে। কিন্তু স্বামীজির ক্ষেত্রে তা নয়, তার দুদিকটাকে রেখে একটা অদ্ভুত জীবন যাপন, যেরকম শ্রীরামকৃষ্ণের ছিল, যিনি কিনা বোঝাচ্ছেন যে দেখো নৌকো জলে থাকবে, কিন্তু নৌকোর মধ্যে যেন জল থাকে না। সুতরাং খাদ্য সম্পর্কে এরা অবহিত, কিন্তু খাদ্য এদেরকে খেয়ে ফেলেনি। তো এই চা অল্প একটুখানি খেলেন তিনি। শিষ্য লিখছেন যে স্বামীজি অল্প মাত্র চা পান করিলেন, তার মানে হয় কম চা চেয়ে নিয়েছেন, অথবা কাপে যা দেওয়া হয়েছিল তার সামান্য একটুখানি খেয়েছেন, যার জন্য শিষ্যের নজরে পড়েছে। নিবেদিতাও চা পান করিলেন। এক টেবিলে বসিয়া সিস্টার নিবেদিতা স্পৃষ্ট মিষ্টান্ন চা খাইতে সংকুচিত হইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে পুনঃ পুনঃ অনুরোধ করিয়া উহা খাওয়াইলেন এবং নিজে জলপান করিয়া তাহার অবশিষ্ট শিষ্যকে পান করিতে দিলেন। অতঃপর ডারউইনের ক্রমবিকাশবাদ লইয়া কিছুক্ষণ কথোপকথন চলিতে লাগিল। অদ্ভুত ব্যাপার যে একই টেবিলে বসা হয়েছে, সেই টেবিলে বসে নিবেদিতা খেয়েছেন, তো তার ফলে হচ্ছে কি যে সেখানে মিষ্টি এবং চা খেতে শিষ্য, অর্থাৎ যিনি বই লিখেছেন, গ্রন্থ রচনা করেছেন, শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় সংকুচিত হচ্ছেন। তিনি নিজেই লিখছেন যে সংকুচিত হয়েছিলেন। কেন? তখনকার দিন তো আমরা আজকে যেভাবেই দেখি না কেন, এটা একটা অদ্ভুত ঘটনা এবং একটা স্ট্রাইকিং ইনসিডেন্ট যে স্বামীজির শিষ্য, কিন্তু তা হলেও এত ভেতরে সংস্কার প্রবল, এর মধ্যে দোষের কিচ্ছুটি নেই। এই রকমই তো ছিল, আমরাই কি এখন সব সংস্কার মুক্ত? সুতরাং নিবেদিতা যে টেবিলে বসে খেয়েছেন, সেই টেবিলে মিষ্টি এবং চা, আমি নিজে জানি না, হয়তো মিষ্টি খাওয়ার ব্যাপারে আরো কিছু নিষেধাজ্ঞাও ছিল, যে মিষ্টি খাবে কি, যে এর ছোঁয়া ওর ছোঁয়া তার ছোঁয়া, অন্ন খাবে না, মিষ্টি খাবে না, কিছু একটা ছিল। শিষ্য নিজেই লিখছেন যে সেখানে নিবেদিতার ছোঁয়া লেগে গেছে, সেই ছোঁয়া মিষ্টান্ন চা খাইতে সংকুচিত হয়েছে। ছোঁয়া লেগে গেল কি করে? এমন হতেই পারে যে একই জায়গায় সার্ভ করা হয়েছিল, নিবেদিতা তারপর এগিয়ে দিয়েছিলেন, যেমন হয়ে থাকে, তো তার ছোঁয়া লেগে গেছে এবং সেইটাতে শিষ্য খেতে সংকোচ করছেন। নিবেদিতার প্রসঙ্গ আজকে আমরা আলাদা করে আলোচনা করছি না, কিন্তু করলেও সেটা বোধহয় খুবই প্রাসঙ্গিক হবে। তাকে যে কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে সেটার একটা দৃষ্টান্ত এখানে রয়েছে। যার পেটে বিদ্যে নেই, সে যদি ছোঁয়াছুঁয়ি নিয়ে, ব্রাহ্মণ ম্লেচ্ছ এইসব নিয়ে ব্যস্ত হয় এবং সেই মহিলাকে কষ্ট দেয়, তাহলে সেটা একরকম। কিন্তু এখানে যিনি কিনা পণ্ডিত ব্যক্তি, তিনি
আবার অন্যদিকে ব্রাহ্মণ বাড়ির ছেলে, তো তিনি স্বামীজি রয়েছেন, নিবেদিতা স্বামীজির জন্য সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছেন, সে সবই হলো, কিন্তু তা সত্ত্বেও চা মিষ্টি খেতে পাচ্ছেন না, নিবেদিতার হাতের ছোঁয়া লেগে গেছে। সেই যে নিবেদিতার হাতের ছোঁয়া লেগেছে, হাত, সেই হাতটা গায়ে লাগেনি, ওই কাপে বা কোথাও হয়তো লেগে গেছে, সেই জন্য নিবেদিতার ছোঁয়া শিষ্য খেতে পাচ্ছেন না। কিন্তু আজকে 2019-এ শ্রীরামকৃষ্ণের ইচ্ছে নিশ্চয়ই যে জিনিসগুলো এমনভাবে মানুষের কাছে পৌঁছেছে, যারা রামকৃষ্ণ মিশনের ভক্ত, যারা ওরকমভাবে আলাদা করে ভক্ত নন কিন্তু মোটামুটি খবরাখবর রাখেন, এই সমস্ত মানুষের কাছে যেভাবে জিনিসটা পৌঁছেছে, তাতে বোধ হয় নিবেদিতার হাতের স্পর্শ ভাবতে গেলে ব্রাহ্মণ বা অব্রাহ্মণ যে কেউ ভেতরে ভেতরে পরম আনন্দ লাভ করবে, কারণ এই সেই হাত যে হাত শ্রী শ্রী মায়ের পদস্পর্শ করেছে। This is absolutely fantastic and wonderful transformation, যেখানে কিনা এইভাবে আসছে, সংস্কারগুলো আসেনি, ওই ছোঁয়াছুঁয়ির জায়গা থেকে অনেক দূর আমরা মুক্ত হয়ে গেছি, এখনো নিশ্চয়ই আছে, কিন্তু কতদূর মুক্ত হয়ে গিয়ে থাকলে লোকে নিবেদিতার স্পর্শ মানে ইনডিরেক্টলি শ্রী শ্রী মায়ের স্পর্শ এরকম ভাবতে উদ্বুদ্ধ হয়। শ্রী শ্রী মা নিজে বলতেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে দেখো, তিনি তো ভাঙতে আসেননি, গড়তে এসেছেন। ওই ঠাকুর কোন সংস্কারকে জোর করে ভাঙেননি, কিন্তু এমন একটা স্মিত হাস্য রেখেছেন তার মধ্যে, বিভিন্ন ক্ষেত্রে বোঝাই যায় যে তিনি হয়তো মন থেকে অনুমোদন করছেন না, বাট হি হ্যাজ আ ভেরি ভেরি ডিপ প্ল্যানিং, যে ধীরে ধীরে সব বদলে যাবে। এই নিবেদিতা যাকে নিয়ে ভাবতে মানুষের এখন এত ভালো লাগে, নিবেদিতা শ্রী শ্রী মা, নিবেদিতা শ্রীরামকৃষ্ণ, এই প্রসঙ্গ শুনলে অনেকের চোখে জল আসে, নিজের মনে বই পড়তে পড়তে চোখ ভিজে যায়। তাহলে সেই ছোঁয়াছুঁয়ির জন্য বেচারি নিবেদিতা যা কষ্ট পেয়েছেন, আমাদের ভাবতে ইচ্ছে করে আজকে মানুষজন যেভাবে তাকে স্মরণ করেন, সেখানে শ্রদ্ধা শব্দটাও খুব ওজনে কম পড়ে যায়, তাতে অলক্ষ্যে নিবেদিতার কতটা আনন্দ লাভ হচ্ছে সেটা ভাবতে ইচ্ছে করে। কিন্তু সেদিনকে যখন তিনি হেজিটেট করছেন শিষ্য, তখন স্বামী বিবেকানন্দ ইনসিস্ট করলেন যে না, খেতে হবে, বলতে শিষ্য খেলেন। আর ওই গোড়া ব্রাহ্মণের ঘরের ছেলে তো, কিন্তু স্বামীজিকে গুরু রূপে মেনেছেন, তো স্বামীজি কি করলেন, একটু জল পান করে তাকে দিলেন যে ঠিক আছে, এতে যদি ওর দোষ টোষগুলো কাটাকাটি হয়ে যায় আর কি, যে গুরুর প্রসাদ সে পাচ্ছে, না হলে আজকে রাত্রিরে তো ঘুমতেই পারবে না, তো তাই জন্য একটু জল পান করে অবশিষ্টাংশ শিষ্যকে দিলেন। অতঃপর ডারউইনের ক্রমবিকাশবাদ তৈরি কিছুক্ষণ কথোপকথন চলিতে লাগলো। এই যে নিজে জোর করলেন যে সিস্টারের ছোঁয়া লেগেছে, কি হয়েছে তুই খা, এইটা যে শিষ্য করলেন, এতে ওনার দ্বিতীয়বারের জন্য বিপদ বাড়লো। সেই প্রসঙ্গের মধ্যে আজকে আমরা যেতে পারবো কিনা জানি না, কিন্তু এইটার শেষের দিকে আছে যে স্বামীজি কি সাংঘাতিক একটা কাণ্ড ঘটাবেন এই চা খাওয়াকে কেন্দ্র করে ফেরার পর। আপাতত ওই চিড়িয়াখানার প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি, যেখানে রামব্রহ্মবাবু স্বামীজিকে জিজ্ঞেস করছেন, ডারউইন ক্রমবিকাশবাদ ও তাহার কারণ যেভাবে বুঝাইয়াছেন, তৎসম্বন্ধে আপনার অভিমত কি? এই কথা স্বামীজিকে জিজ্ঞেস করলেন। চিড়িয়াখানা দেখতে গেছেন কেউ? কে দেখতে যায়? অনেক মানুষই দেখতে যায়, কোনো ভিভিআইপিও দেখতে যেতেই পারে, হয়তো জানো, আমি জানি না, হয়তো রাজ্যপাল কি তার বাড়ির কেউ এসছেন কলকাতা শহরে, রাজ্যপাল তাকে নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠিয়ে দিলেন, তাহলে এরা ভিভিআইপি স্ট্যাটাস পাবে বা সেরকম ট্রিটমেন্ট পাবেন যে তাদের বাড়ির লোক এসছে চিড়িয়াখানা দেখতে। রাজ্যপাল বা ওই রকম পজিশনের কোনো মানুষ যদি যান। স্বামী বিবেকানন্দ যখন গেছেন, তখন রামব্রহ্মবাবু তাকে খুব খাতির যত্ন করেছেন, শ্রদ্ধা করেছেন, অন্য কোনো পদাধিকারী রূপে নয়, কিন্তু বিদেশে বক্তৃতা দিয়েছেন, ভারতবর্ষের ধর্মের কথা বলেছেন, একজন জগৎ বিজয়ী সন্ন্যাসী সেই হিসেবে দিয়েছেন, এই অবধিও ছিল ঠিক। কিন্তু তাকে জিজ্ঞেস করছেন
ডারউইনের ক্রমবিকাশবাদ নিয়ে এইটা অদ্ভুত হয়ে গেল। যদি বলতেন যে রুদ্রাক্ষের মালা কোথায় পাওয়া যাবে তাহলে এটা বোঝা যেত, কিন্তু স্বামীজি না হয় গল্প করতে করতে গেছেন, আর এই রামব্রহ্মবাবু সায়েন্সের লোক, চা খাইয়ে দিয়েছেন, মিষ্টি টিষ্টি খাইয়ে দিয়েছেন তো হয়ে গেল। কিন্তু দেখা যাচ্ছে যে তিনি জিজ্ঞেস করছেন যে ডারউইন যেভাবে ইভলিউশনের কথা বলেছেন এটা সম্পর্কে আপনার অভিমত কি। স্বামী বিবেকানন্দকে এটা জিজ্ঞেস করা, আবারও ভাবছি আমরা যে একজন যদি লেখাপড়া সম্পর্কে আগ্রহী মানুষও হন তাহলে ও মেন ব্যাপারটা তো হয়ে গেছে, চিড়িয়াখানা দেখা হয়ে গেছে, তারপরে এটা জিজ্ঞেস করা মানে যে বেশ একটু টাইম যাবে হয়তো, কিন্তু তিনি শুনতে চাইছেন, বোঝাই যাচ্ছে যে এটা ধর্ম বা আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ থেকে আলাদাভাবে বলছেন না, তাহলে পুজো পাঠ মন্ত্রতন্ত্র নিয়ে বলতেন। এইটি বলছেন একেবারে বিজ্ঞানের জায়গা থেকে জানতে চাইছেন একজন সিনিয়র মানুষ, যিনি আবার ওই চিড়িয়াখানায় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত মানুষ। স্বামী বিবেকানন্দের সম্বন্ধে এই ব্যাপারগুলো খুব অদ্ভুত, যে তিনি যখন কথা বলছেন তখন সেই লাইনের লোক বুঝে যাচ্ছে যে ইনি চারটি জিনিস থেকে কি শুনেছেন এখানে এসে পেশ করে দিলেন, ওই রকম নয়। আমরা অনেক সময় করে থাকি যে কোথাও গেলাম সেখান থেকে কিছু শুনেছি দিলাম বলে, যে ওখানকার লোক সে বুঝবে যে কিছু না, অগভীর কথা বলছে, এই সম্বন্ধে পরে উনি কিছু না কোথেকে শুনেছে এরা বলবে। যখন স্বামী বিবেকানন্দ বিদেশে আছেন, শিকাগো ধর্ম মহাসভার আগে এবং তার পরে সায়েন্টিস্টদের সঙ্গে তিনি মিশেছেন, এবং সায়েন্টিস্টদের সঙ্গে যখন মিশছেন তখন উনি যে কথাবার্তা বলছেন তাতে তারা অনেক ক্ষেত্রে অবাক হয়ে গেছেন যে ইনি এতটা খবর রাখেন কিরকম। লর্ড কেলভিন উপস্থিত রয়েছেন এরকম একটা পার্টিতে, স্বামী বিবেকানন্দ কথা বলছিলেন এবং people were amazed by his knowledge of electrical engineering. এটা স্বামীজির জীবনীতে রয়েছে। নিকোলা টেসলা, তার ল্যাবরেটরিতে তিনি গেছেন। টেসলার মতো মানুষ যার কথা এখনকার দিনে একটু যারা ফিজিক্সে অ্যাডভান্সড তারা পড়ে, তার নিচে পড়ে না। টেসলা ফিজিক্সের জগতে একজন দিকপাল, তার ল্যাবরেটরিতে স্বামী বিবেকানন্দ যাচ্ছেন একবার নয় একাধিকবার, এবং পত্র বিনিময় হচ্ছে তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। টেসলা যে মানসিকতার লোক, তাতে কেউ যদি জ্যোতিরাজ হন, সারা পৃথিবীর সন্ন্যাসী সম্প্রদায়ের গুরুস্থানীয় হন, তাতেও টেসলা নিজের ল্যাবরেটরিতে সেই লোককে 2 মিনিটও সময় দেবেন না। কিন্তু স্বামীজির সঙ্গে প্রায় বন্ধুত্বপূর্ণ জায়গায় কসমোলজি নিয়ে তার যে এক্সচেঞ্জ গুলো আছে, বাক্যালাপ গুলো আছে, মত বিনিময় গুলো আছে, তার থেকে বোঝা যায় যে স্বামীজি শুধু যে আধ্যাত্মিকতা জানতেন তাই নয়, দর্শনকে শাস্ত্র রূপে জানতেন, এবং মানুষ যেখানে সত্যের অনুসন্ধান করেছে কোট আনকোট বিজ্ঞান বলে, সেইটিকেও গভীরভাবে তিনি ফলো করবার চেষ্টা করেছেন। আমার মনে হয় আমাদের যে তিনি মুখ খুলতেন সেই সব বিষয়েই, যেসব বিষয়ে ওনার গভীরভাবে পড়াশোনা আছে। তা না হলে শুধু এই রামব্রহ্মবাবু বলে নয়, তার জীবনীতে বিভিন্ন মানুষকে দেখা যেত না যে ওনার সঙ্গে ওইভাবে ইন্টারঅ্যাক্ট করতেন। আপনার সঙ্গে জাহাজে আমার পরিচয় হয়েছিল বলে একজন তাকে চিঠি লিখছেন যে আমার সঙ্গে আপনার জাহাজে পরিচয় হয়েছিল, আপনার হয়তো মনে থাকবে আমাকে। আপনার উপদেশ অনুযায়ী আমি ভারতবর্ষে মৌলিক বিজ্ঞান চর্চার জন্য একটা কেন্দ্র স্থাপন করতে চলেছি, এবং আমার মনে হয় যে সেই কেন্দ্রের মাথায় থাকতে পারেন একমাত্র বিবেকানন্দ ছাড়া আর কেউ নয়। এই কথা লিখছেন স্যার জামশেদজি টাটা স্বামী বিবেকানন্দকে ওইটি স্মরণ করে যে বছর কয়েক আগে জাহাজে দুজনের দেখা হয়েছিল। যখন স্বামীজি তাকে বলেছিলেন যে আপনি আমাদের দেশে ইন্ডিজেনাস সায়েন্স, দেশীয় বিজ্ঞান চর্চার জন্য একটা কেন্দ্র খুলুন, তখন সেই মানুষটা কতদূর অনুপ্রাণিত হয়ে গিয়েছিলেন, যেখান থেকে তিনি পরে বলছেন যে আপনার হয়তো মনে করবে যে আমি জাহাজে ছিলাম সঙ্গী, আমি এখন সো দিস টাটা
is absolutely serious. স্বামীজিকে সেদিন হয়তো উনি খুব ঘাট নেড়ে নেড়ে হ্যাঁ করবো বলেননি, কিন্তু পরবর্তীকালে সে যখন করবেন বলে ব্রতী হয়েছেন, এবং যে ব্রতী হওয়ার পূর্ণ রূপায়ণ হচ্ছে আজকের ব্যাঙ্গালোরে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আছে সেইটি, ইট হ্যাজ বিন এস্টাবলিশড। কিন্তু সেই মানুষটার মনে হয়েছে যে জাহাজে যে সন্ন্যাসীকে দেখেছিলাম, ইট ইজ হি হু ক্যান হেড দিস ইনস্টিটিউশন। কিন্তু স্বামীজি সেটির উত্তরে হ্যাঁ বলতে পারেননি, যেহেতু তার পক্ষে যে তখন যা তার কাজ সেটাতে রাজি হওয়া সম্ভব ছিল না। কিন্তু দেশীয় বিজ্ঞান নিয়ে কেউ যদি কিছু বলেন, সে সন্ন্যাসী যতই মর্যাদার হন আর শ্রদ্ধার হন, যখন ইনস্টিটিউট স্থাপন হবে তখন তাকে কেউ ইনভাইট করবে নাকি যে আপনি এটার হেড হন। তারপরে স্বামীজি যদি হ্যাঁ বলতেন, যদি ওটা একটা বড় যদি হ্যাঁ বলতেন যে আচ্ছা আমি 2 মাসে একবার করে যাব, তাহলে বোধহয় জামশেদজি টাটা ওকে ডিরেক্টর করতেন। সুতরাং বোঝা যায় যে কথার মধ্যে কিছু ছিল এবং কিছু ছিল না। কি ছিল? ছিল এই যে বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান ছিল, ভারতবর্ষের বিজ্ঞান চর্চার প্রতি শ্রদ্ধা ছিল, ভারতবর্ষের প্রাচীনকালে বিজ্ঞান প্রযুক্তিতে যে অগ্রগতি এবং যে প্রতিভার বিকাশ হয়েছে সেই সম্পর্কে সম্যক ধারণা। আর ছিল না কোনটা? ছিল না ওই এলোমেলো উৎকট যুক্তিহীন চিন্তা যে প্রাচীন ভারতে যা ছিল সবই ভালো। এইটা স্বামীজির কোনো দিন ছিল না। বরং উনি বলেছেন যে কিছু লোক আছে তাদের একটা টেন্ডেন্সি যে হাঁচি টিকটিকিরও বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা বার করে, যে হাঁচলে যেতে নেই, টিকটিকি ডাকলে যেতে নেই, এরও বৈজ্ঞানিক ব্যাখ্যা। দিস ইজ শিয়ার ট্র্যাশ। স্বামীজি সেটা পরিষ্কার করে বলেছেন যে কখনো ওই ছেলে মানুষের মধ্যে পড়ো না যে যা যা আমাদের কুসংস্কার আছে, তুমি হিন্দুর ছেলে হয়ে আর বিজ্ঞান চাকরি করেছো বলে ভাবলে খুব বড় হিন্দু হয়ে গেছো, যে উৎকট কুসংস্কার, আকাট কুসংস্কার যেগুলো এক্ষুনি ফেলে দেওয়া দরকার, তুমি ভাবলে যে তুমি কোন বিরাট হিন্দুর ছেলে যে সেগুলোর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে দিলে, এইটা কখনো করতে যেও না। কিন্তু সত্যি সত্যি যদি তুমি মাতৃভূমির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে আমাদের যে চিন্তা ভাবনা সেটি চরক সুশ্রুত তাদের হাত ধরে, পতঞ্জলির যোগশাস্ত্রের হাত ধরে আমাদের যে বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা সেইটির যদি তুমি অনুবর্তন করো, সেটাকে যদি তুমি ফলো করো, তাহলে দেখবে যে বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের কি জিনিস ছিল। এই যার যুক্তিসিদ্ধ চিন্তা ভাবনা, তার দ্বারা টেসলা হন, লর্ড ক্যালভিন হন, জামশেদজি টাটা হন, রামব্রহ্মবাবু হন, তারা যে ইনফ্লুয়েন্সড হয়ে যাবেন, চার্মড হয়ে যাবেন, অ্যাট্রাক্টেড হয়ে যাবেন এবং এনরিচড হয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। তো এই সারাদিন ঘোরানো টোরানোর পর যেন নতুন এনার্জি নিয়ে রামব্রহ্মবাবু জিজ্ঞাসা করছেন যে ডারউইনের ক্রমবিকাশবাদ সম্পর্কে আপনার অভিমত কি? তখন স্বামীজি যা বলছেন একেবারে উল্টো জিনিস বলছেন। যিনি কচ্ছপ সাপ নিয়ে মজা করছিলেন, কতটা ইয়ার্কি মারছিলেন, ইনি তিনি নন, মনের দিক থেকে অন্যরকম। মানে ইনি তো তিনি, কিন্তু মানসিকতা এখানে অন্যরকম। বলছেন ডারউইনের কথা সঙ্গত হইলেও ইভলিউশনের কারণ সম্বন্ধে উহা যে চূড়ান্ত মীমাংসা, এই কথা আমি স্বীকার করিতে পারি না। স্বামীজি বলছেন যে ডারউইন যা বলেছেন, ডারউইন কি বলেছেন আমরা যেটুকুনি জানি, স্বামীজির কথা প্রসঙ্গেও আসছিল যে বিভিন্ন প্রজাতি যারা রয়েছে পৃথিবীতে, সে ডাইনোসর হতে পারে, সাপ হতে পারে, কচ্ছপ হতে পারে, পাখি হতে পারে, স্তন্যপায়ী হতে পারে, এদের কমন গল্পটা কি? সেটা হচ্ছে এই যে যখন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে করতে পারছে না, সবসময় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, যখন পারছে না তখন সে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর যে পারছে সেই প্রজাতি বেঁচে থাকছে। দেখতে অতিকায় হলেও ডাইনোসররা পারেনি, মরে গেছে, ওই জন্য প্রজাতিটা শেষ হয়ে গেছে। কিন্তু মাছেরা পেরেছে। মাছেরা যখন দেখেছে যে জলের মধ্যে খুব অসুবিধা হচ্ছে নানান কারণে, তখন একটি প্রজাতি থেকে আরেকটি প্রজাতিতে যখন যাচ্ছে, ওদেরই একটা অংশ কচ্ছপে পরিণত হয়েছে, অর্থাৎ উভচর প্রাণীতে পরিণত হয়েছে। রেপটাইল থেকে এটা হয়েছে।
তো সরীসৃপ থেকে উভচরে পরিণত হয়েছে ওই জগতের সঙ্গে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে করতে। এই যে যুদ্ধ করার যে গল্পটা, যেটি কিনা ডারউইনের ক্রমবিকাশবাদের মধ্যে রয়েছে, স্বামীজি বলছেন যে ডারউইনের কথা সঙ্গত হলেও ইভলিউশনের কারণ সম্বন্ধে এটি যে চূড়ান্ত মীমাংসা, এই কথা আমি স্বীকার করতে পারি না। আর যদি বায়োলজি ক্লাস হতো এবং টিচার যদি খুব ভালো মানুষ হতেন, যে কোনো রাগ করবেন না তিনি, আর যদি ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লও হতো, তাহলেও সে বোধহয় এইভাবে বলতে পারতো না যে আমি এটা মানি না। ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লের বলা অসুবিধা আছে, কারণ সে তো তখন শিখছে। কিন্তু তাহলেও ডারউইনের যে ক্রমবিকাশবাদ যেটা জগতে এত প্রতিষ্ঠিত, সেইটা একজন বললে যে আমি এটা মানি না, এটা ভাবা যায় না যে ভেতরে কতটা কনভিকশন থাকলে এটি বলছেন। এবং আবারও ভাবছি আমরা যে যিনি বলছেন তিনি বোটানি কি জুলজির কোনো ছাত্র বা ছাত্রী নন, তিনি একজন সর্বত্যাগী সন্ন্যাসী। তিনি বলছেন যে আমি ওটা মানি না। রামব্রহ্মবাবু বলছেন এই বিষয়ে আমাদের দেশে প্রাচীন পণ্ডিতগণ কোনরূপ আলোচনা করিয়াছিলেন কি? রামব্রহ্মবাবু ইন্টেলিজেন্ট মানুষ, তিনি বুঝে গেছেন যে ওই যে ওয়েস্টার্ন সায়েন্সে যে বলা হয়েছে, এটার যখন উনি প্রতিবাদ করছেন, তার মানে প্রাচ্য দর্শনে বা ভাবনায় কিছু বোধহয় আছে। স্বামীজি বলছেন সাংখ্য দর্শনে ওই বিষয়ে সুন্দর আলোচিত হইয়াছে। ভারতের প্রাচীন দার্শনিকগণের সিদ্ধান্তই ক্রমবিকাশের কারণ সম্বন্ধে চূড়ান্ত মীমাংসা বলিয়া আমার ধারণা। তো বলছেন যে ভারতের দার্শনিকরা যা বলেছেন ওইটি চূড়ান্ত। আমরা যদি ওখানে থাকতাম এবং আমরা যদি বটানি স্টুডেন্ট হতাম, একটু আগে রয়েছে যে ইনি উদ্ভিদ বিদ্যার সুপণ্ডিত, তাহলে যে মুহূর্তে স্বামীজি বলছেন যে আমাদের প্রাচীন দার্শনিকদের সিদ্ধান্ত এই সমস্ত আছে খুব ভালো ভালো, আমরা হয়তো তখন প্রমাদ গুনতাম যে এইবার তো উনি যা বলবেন তা কিচ্ছুই বোঝা যাবে না, তাহলে ব্যাস এখন আবার পায়ে হাত দিয়ে প্রণাম করে যে যার জায়গায় ফেরত চাই। কিন্তু দেখা যাচ্ছে ওই আর কি, স্বামীজি যখন বলেন সেটা জীবন্ত হয়ে ওঠে। রামব্রহ্ম বলছেন সংক্ষেপে ওই সিদ্ধান্ত বুঝাইয়া বলা চলিলে শুনিতে ইচ্ছা হয়। তখনকার দিনের যে ভঙ্গি, সেখান থেকে বলছেন তাহলে বোঝা যাচ্ছে যে চা হয়েছে, মিষ্টি খাওয়া হয়েছে, রামব্রহ্মবাবু হয়তো সৌজন্যবশত খেয়েছেন, বিকেলের দিকে তো চা খাওয়ার একটা ইচ্ছে হয়ে থাকতেই পারে, কিন্তু সেগুলো যত টেস্টফুল ছিল তার থেকে অনেক বেশি ভালো লাগছে হয়তো এইটা। সেই জন্য বলছেন যে যদি সংক্ষেপে বুঝিয়ে দেন তাহলে তো শুনতেই পারি। স্বামীজি বলছেন নিম্ন জাতিকে উচ্চ জাতিতে পরিণত করিতে পাশ্চাত্য মতে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ন্যাচারাল সিলেকশন প্রভৃতি যে সকল নিয়ম কারণ বলিয়া নির্দিষ্ট হইয়াছে, সে সকল আপনার নিশ্চয়ই জানা আছে। পাতঞ্জল দর্শনে কিন্তু এই সকলের একটিও উহার কারণ বলিয়া সমর্থিত হয় নাই। রামব্রহ্মবাবুকে বললেন যে আপনি নিশ্চয়ই এগুলো জানেন যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ইত্যাদি, এবং ন্যাচারাল সিলেকশন। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যে মারপিট চলে, যে কে বেঁচে থাকতে পারবে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, নোক দাঁত ইত্যাদি সহ যে কিনা সবচেয়ে ফিট, লড়ে টড়ে অন্যকে বধ করে যে কিনা টিকে গেল, তাকেই প্রকৃতি বরণ করে নেয়, ন্যাচারাল সিলেকশন। তো এইরকম যে ব্যাপারগুলো বইতে আছে, এসব তো আপনি জানেন। পাতঞ্জল দর্শনে কিন্তু এই সকলের একটিও উহার কারণ বলিয়া সমর্থিত হয় নাই। পতঞ্জলির মত হচ্ছে এক স্পিসিস অর্থাৎ এক জাতি থেকে আরেক স্পিসিসে পরিণতি প্রকৃতির আপুরণের দ্বারা সংসাধিত হয়। আমরা আজকে সন্ধ্যায় যে আলোচনার মধ্যে রয়েছি সেটি বেশ একটু শক্ত। সেই প্রসঙ্গ স্বামীজি করেছেন, নিবেদিতা এবং শিষ্য রয়েছেন, রামব্রহ্মবাবু রয়েছেন, কিন্তু স্বামীজি যা বলেছেন সেটি আজকের দিনেও খুব মৌলিক বলে মনে হয়। এখনকার দিনে এর কাছাকাছি কিছু তত্ত্ব এসেছে, কিন্তু স্বামী বিবেকানন্দ সেই সময় 1898-তে কি করে এইসব কথা বলেছিলেন সে ভারী ভাবতে অবাক লাগে। বক্তা শ্রোতা মিলে চেষ্টা করা যেতে পারে প্রসঙ্গটিকে অনুসরণ করার। স্বামীজি বলছেন পতঞ্জলির মত হচ্ছে
এক স্পিসিস থেকে আরেক স্পিসিসের পরিণতি প্রকৃতির আপূরণের দ্বারা সংসাধিত হয়। আবরণ বা অবস্ট্যাকলসের সঙ্গে দিনরাত স্ট্রাগল করে যে উহা সাধিত হয় তা নয়। আমার বিবেচনায় স্ট্রাগল এবং কম্পিটিশন জীবের পূর্ণতা লাভের পক্ষে অনেক সময় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। হাজার জীব ধ্বংস করে যদি একটা জীবের ক্রমোন্নতি হয় যা পাশ্চাত্য দর্শন সমর্থন করে, তাহলে বলতে হয় এই ইভলিউশন দ্বারা সংসারের বিশেষ কোনো উন্নতি হচ্ছে না। সাংসারিক উন্নতির কথা স্বীকার করিয়া লইলেও আধ্যাত্মিক বিকাশকল্পে উহা যে ভীষণ প্রতিবন্ধক এই কথা স্বীকার করিতেই হয়। আমাদের দেশীয় দার্শনিকগণের অভিপ্রায় জীব মাত্রই পূর্ণ আত্মা, এই সব স্বামীজি বলতে আরম্ভ করলেন। ওর বক্তব্য হচ্ছে যে বিদেশি ভাবে যেখানে কিনা মারপিট, নখ দন্ত হত্যা এইটাকে বলা হচ্ছে, সেইটার দ্বারা শারীরিকভাবে বেঁচে থাকার প্রসঙ্গটা আসছে। কিন্তু সেখানেও আমাদের যোগশাস্ত্রে বলা হচ্ছে যে প্রকৃতির মধ্যে যে ভ্যাকুয়ামটা তৈরি হয় সেইটা পূরণের জন্য নতুন নতুন প্রজাতির সৃষ্টি হয়। এটা পতঞ্জলির মত, প্রকৃত্যাকুলাৎ। তো এইটা স্বামী বিবেকানন্দ বলছেন যে দৈহিক ক্ষেত্রে এরকম হয়ে থাকে। কিরকম না, পতঞ্জলির যোগশাস্ত্রে আছে যে কৃষক যেরকম ভাবে খেতে জল আনবার জন্য মাটি কাটেন, কাটতে 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 জল চলে এলো, সেরকম ভাবে এই ক্রমবিকাশটা হয়। পথটা কাটা হয়, তার মধ্যে দিয়ে প্রকৃতি যেন কাটছে সেই পথটা, এবং সেটার মধ্যে দিয়ে একটা রূপ থেকে আরেকটা রূপ, একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতি আসে। প্রকৃতি এরকম ভাবে করে। তথা ক্ষেত্রিকবধ এরকম বলা হচ্ছে যে কৃষক যেরকম ভাবে মাটি কাটছেন এবং জল আসছে, সেরকম ভাবে লো লেভেল থেকে অ্যাডভান্সড অ্যানিমাল আসছে, প্রকৃতি ওইরকম ভাবে ট্র্যাকটা কেটে 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 যাচ্ছেন। তো এইসব পতঞ্জলির মত বলবার পাশাপাশি স্বামীজি বলছেন যে ওই যে লোকানন্দযুক্ত যে কম্পিটিশনের কথাটা, ওইটা শুনতে খুব বাজে লাগে। কন্যা